রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আরেকটি ভিয়েতনামের পথে যুক্তরাষ্ট্র। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী এখন যুদ্ধে জয় পরাজয়ের চাবি। জ্বালানি সংকটের সাথে ধেয়ে আসছে খাদ্য সংকট। কাল্পনিক মহাকাশ যানকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে চীন। নির্মাণ করবে বিমানবাহী নভোযান। আরেকটি ভিয়েতনামের পথে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি ক্রমে বিশৃঙ্খল ও হতাশায় আক্রান্ত হচ্ছে। হরমুজ প্রণালীতে দ্রুত জয়ের প্রত্যাশা ডুবে যাওয়ার পর তিনি তা ঢাকতে বিভ্রান্তিকর ও তাৎক্ষণিক গল্প তৈরি করছেন। ফলে এই সংঘাত এখন দীর্ঘায়িত ও জটিল রূপ নিচ্ছে। অনেক সময় বিশ্লেষকের মতে ইরান যুদ্ধ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় ভিয়েতনামে পরিণত হতে যাচ্ছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যা চায় সেটা পূরণ করতে হলে ইরানকে পুরোপুরি দখল করতে হবে, আর সেটা করতে হলে ইরানে স্থল অভিযান পরিচালনার কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র যদি ইরানে সেনা পাঠানোর ফাঁদে পা দেয়, তাহলে নিশ্চিত এটা হবে যুক্তরাষ্ট্রের আরেকটি ভিয়েতনাম। আর অনেক সমর বিশ্লেষক মনে করেন ইরান দখলে শেষ পর্যন্ত একরোখা ট্রাম্প স্থল অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন, কারণ স্থল অভিযান ছাড়া তিনি ইরানকে ধ্বংস করতে পারবেন, কিন্তু ইরান জয় করতে পারবেন না। শুরুতে ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল ইরান সহজেই চাপের কাছে নতি স্বীকার করবে এবং একটি অনুগত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সম্ভব হবে। একই সঙ্গে তারা বিশ্বাস করেছিল তেলের বাজারেও বড় ধরনের প্রভাব পড়বে না। এই যুদ্ধে ট্রাম্পের অবস্থান ভিয়েতনাম যুদ্ধের সময়কার আমেরিকার মতোই। বিশ্বাসযোগ্যতার সংকট, স্পষ্ট লক্ষ্যহীনতা, দীর্ঘস্থায়ী অচলাবস্থা ও মিত্রদের বিচ্ছিন্নতা। তার বোমাবর্ষণ প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করতে পারছে না, বরং এটি একটি মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক সংকট তৈরি করছে। সমালোচকদের মতে এই পরিস্থিতি ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। সে সময়ের মতোই এখনো স্পষ্ট লক্ষ্য নেই। যুদ্ধের পরিণতি অনিশ্চিত এবং প্রশাসনের বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাক বাড়ছে। ইরানের প্রতিরোধও প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছে। এদিকে আমেরিকার ভেতরেও রাজনৈতিক চাপ বাড়ছে। কংগ্রেসে যুদ্ধের কারণ, পরিকল্পনা ও পরিচালনা নিয়ে শুনানির দাবি উঠেছে। বিরোধী দল ডেমোক্রেটরা প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে চাপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ সব মিলিয়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরান যুদ্ধের জয় পরাজয়ের মূল চাবি এখন হরমুজ প্রণালী এবং এই চাবি ইরানের হাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দিতে বিভিন্ন দেশের কাছে নৌবহর পাঠানোর অনুরোধ করেছেন, তখন কিছু দেশ সরাসরি ইরানের সঙ্গে নিরাপদ যাতায়াতের জন্য আলোচনা করছে। এটা সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে একটি চপেটাঘাতের শামিল হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এটি একটি নতুন অলিখিত বাস্তবতাকে সামনে এনেছে। তার মানে হলো যুদ্ধের জয় পরাজয় জারি হোক না কেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি জলপথটি কারা ব্যবহার করতে পারবে সেই সিদ্ধান্ত তেহরানে নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর ইরান বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল বহনের সমুদ্র রুট হরমুজ প্রণালী। কিন্তু এর ফলাফল যে এমনটি হবে তা যেন কল্পনাও করতে পারেনি ট্রাম্প প্রশাসন। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং কিংস ইনস্টিটিউট অফ মিডল ইস্টার্ন স্টাডিজের ফেলো আন্দ্রেয়াস ক্রিক বলেন, ইরান কার্যকরভাবে প্রমাণ করেছে প্রণালী দিয়ে যাতায়াতের শর্তগুলো তারাই নির্ধারণ করে। তারা এখন দেখিয়েছে এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথের দ্বার রক্ষক তারাই। এটি উপসাগরের ভূগোলে ইরানের মর্যাদা বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতের জন্য এটাই হবে নতুন বাস্তবতা। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর ট্রাম্প কয়েকটি দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য আবেদন করেন, যাতে তাদের পাহারায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করা যায়। আবেদনের পাশাপাশি ট্রাম্প হুমকি দিয়ে বলেন, তার আহ্বানে সাড়া না দিলে খুবই খারাপ পরিণতি হবে। কিন্তু ইউরোপ সম্মিলিতভাবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, যুদ্ধ শুরুর আগে তোমরা আমাদের সঙ্গে কোনো আলোচনা করনি। এমনকি যুক্তরাষ্ট্রের করদ রাষ্ট্র জাপান, অস্ট্রেলিয়া, জার্মানিও তীব্রভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। জাপান জানায় তাদের নৌযান মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়া জাহাজ পাঠানোর সম্ভাবনা নাকচ করে দেয়। যুক্তরাজ্য জানায় তারা এই বৃহত্তর যুদ্ধে জড়াবে না। জার্মানি স্পষ্ট বার্তা দিয়ে বলে, এটা আমাদের যুদ্ধ নয়। উইন্ডওয়ার্ড নামক একটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে মঙ্গলবার প্রণালীটিতে জাহাজ চলাচল স্বাভাবিকের চেয়ে 97% কম থাকলেও ইরানের জলসীমা দিয়ে ক্রমবর্ধমান হারে জাহাজ যাতায়াত করছে।
যা ইঙ্গিত দেয় তেহরান অনুমতি ভিত্তিক যাতায়াতের অনুমতি দিচ্ছে। ইরান যুদ্ধের ফলে জ্বালানি সংকটের পাশাপাশি ধেয়ে আসছে খাদ্য সংকট, কারণ বিশ্বের বাণিজ্যকৃত ইউরিয়া সারের প্রায় অর্ধেক এবং বিপুল পরিমাণ অন্যান্য সার উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালীর মাধ্যমে রপ্তানি করা হয়। কিন্তু ইরান যুদ্ধ যদি দীর্ঘ হয় এবং হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে জ্বালানি তেলের পাশাপাশি সারেরও সংকট দেখা দেবে। বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাবে গ্যাস নির্ভর সার কারখানা। এলএনজি স্থাপনাগুলোতে হামলার পর কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কাতার এনার্জি গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়ে বিশ্বের বৃহত্তম ইউরিয়া প্ল্যান্টের উৎপাদনও স্থগিত করেছে। কাতার থেকে এলএনজি উৎপাদন কমে যাওয়ায় ভারত তার নিজস্ব 3টি ইউরিয়া প্ল্যান্টের উৎপাদন কমিয়ে দিয়েছে। বাংলাদেশও 5টি সার কারখানার মধ্যে 4টি বন্ধ করে দিয়েছে। বছরের এই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের সারের সরবরাহ ইতিমধ্যেই প্রায় 25% কম রয়েছে। ইরান যুদ্ধ মার্কিন কৃষকদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি শিপিং পরিষেবা সংস্থা সিগন্যাল গ্রুপের মতে বিশ্বের 20% সার ও 46% ইউরিয়া সার আসে উপসাগরীয় অঞ্চল থেকে। বিশ্বের বৃহত্তম ইউরিয়া সরবরাহকারী হিসেবে বিবেচিত কাতার ফার্টিলাইজার কোম্পানি কাফকো একাই বিশ্বের 14% ইউরিয়া সরবরাহ করে। কেপলারের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত এশীয় দেশগুলো উপসাগরীয় অঞ্চলের সার রপ্তানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল, যারা উপসাগরীয় অঞ্চলের ইউরিয়া রপ্তানির 35%, সালফার রপ্তানির 53% এবং অ্যামোনিয়া রপ্তানির 64% গ্রহণ করেছে। এই রপ্তানিগুলো প্রধান কৃষি বাজার, বিশেষ করে ভারত, ব্রাজিল এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মরক্কো, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে সার যায়। ভারত সারের জন্য মধ্যপ্রাচ্যের উপর বিশেষভাবে নির্ভরশীল। দেশটি তার ইউরিয়া এবং ফসফেট সারের 40%-এরও বেশি এই অঞ্চল থেকে সংগ্রহ করে। অন্যদিকে ব্রাজিল তার সার সরবরাহের জন্য প্রায় সম্পূর্ণরূপে আমদানির উপর নির্ভরশীল, যার প্রায় অর্ধেক হরমুজ প্রণালী দিয়ে আসে। সারের এই ঘাটতি খাদ্য উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করবে। কাল্পনিক নভোযানকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে চীন। নির্মাণ করবে বিশাল দানবাকৃতি বিমানবাহী নভোযান। শত শত যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন নিয়ে আকাশে ভেসে বেড়াবে বিমানবাহী নভোযান। স্থায়ীভাবে অবস্থান করবে মহাশূন্যে এবং সেখান থেকেই পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে বাধাহীনভাবে। মহাকাশের প্রান্তে উড়ে বেড়াবে বিমানবাহী এই নভোযান। অতিকায় বিশাল সেই মহাকাশ যুদ্ধজাহাজের ওজন 1,20,000 টন। উড়ন্ত বিমানবাহী নভোযানটির নাম লুয়ানিয়াও। এই নানটিয়ানমেন নামের একটি প্রকল্পের অন্তর্ভুক্ত কাল্পনিক আকাশযান। আকাশ ও মহাকাশে প্রতিরক্ষার জন্য সর্বাত্মক ব্যবস্থা তৈরির একটি বড় পরিকল্পনা নিয়েছে চীন। লুয়ানিয়াও বা লুয়াননিয়াও চীনের প্রতিরক্ষা গবেষণার অংশ। লুয়ানিয়াওয়ের অর্থ লুয়ান পাখি। পৌরাণিক কালের ফিনিক্স সদৃশ প্রাণী হল লুয়ান। বিষয়টি মূলত চীনের লাল ফৌজের অত্যন্ত উচ্চাভিলাষী এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর পরিকল্পনার অংশ। সম্প্রতি চীনের সরকারি সংবাদ মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি এই পরিকল্পনা সংক্রান্ত ভিডিও এবং আকাশযানটির বিস্তারিত বৈশিষ্ট্য প্রকাশ্যে এনেছে। আর এরপরই তা নজর কেড়েছে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রের। লুয়ানিয়া হলো একটি বিশাল আকৃতির এয়ারবোর্ন এয়ারক্রাফট ক্যারিয়ার বা মহাশূন্যে ভাসমান বিমানবাহী মহাকাশ যুদ্ধজাহাজ। সহজ কথায় এটি এমন একটি দানবীয় যান যা আকাশে অবস্থান করবে এবং সেখান থেকে যুদ্ধ বিমান বা ড্রোন ওঠানামা করতে পারবে। কাল্পনিক নকশা অনুযায়ী বিমানবাহী নভোযানটির দৈর্ঘ্য প্রায় 242 মিটার এবং এর ডানার বিস্তার প্রায় 600 মিটারের মতো হবে বলে জানা গিয়েছে। এটি তৈরি করতে 30 বছর পর্যন্ত লেগে যেতে পারে। চীনের সংবাদ মাধ্যমের দাবি, এটি কোনো সাধারণ সামরিক পরিকল্পনা নয়, বরং শি জিনপিং সরকারের স্ট্র্যাটেজিক সায়েন্স ফিকশন প্রোডাকশনের অংশবিশেষ। চীনের বিমান মহাকাশ বিজ্ঞান ও শিল্প কর্পোরেশনের একটি বিশেষ প্রদর্শনী বা প্রচার কৌশল। এর মাধ্যমে চীন অদূর ভবিষ্যতে তাদের সম্ভাব্য উন্নত প্রযুক্তি এবং আকাশপথে আধিপত্য বিস্তারের একটি কাল্পনিক রূপরেখা তুলে ধরতে চায়। দীর্ঘমেয়াদী এক যুদ্ধের ফাঁদে পড়েছে ইসরায়েল। নেতানিয়াহু এই যুদ্ধে ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইরানের রেজিম চেঞ্জ বা শাসক বদলের আশায়। এক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে এমন ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধ এখন আরো বিস্তৃত হচ্ছে। ইরান কোনোভাবে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। কিন্তু ইসরায়েলের জন্য দুঃসংবাদ হচ্ছে ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল হামলার সাথে তীব্র হচ্ছে সীমান্তের ওপার থেকে হিজবুল্লাহর হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েল এখনও ইরানের উপর ব্যাপক মাত্রায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হুমকি দেয়া হয়েছে খার্ক দ্বীপের
তেল অবকাঠামোতে আঘাত হানার। এই দ্বীপটির মাধ্যমে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়ে থাকে। ইরানের উপর এই বিমান হামলায় প্রধান ভূমিকা পালন করছে ইসরায়েল। এখন ইসরায়েল নিজেই ইরানের মিসাইল হামলার পাশাপাশি হিজবুল্লাহর হামলায় অস্থির হয়ে পড়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা করছে। লিটানি নদীর দক্ষিণ দিকের সমস্ত অঞ্চল দখল করে নেয়ার হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের এই হুমকির তোয়াক্কা করছে না হিজবুল্লাহ। ইসরায়েল আরেকটি বিপজ্জনক খেলা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহু আশ্বাস দিয়েছে লেবাননের যুদ্ধ বর্তমান সংঘাতের চিত্র নাটকীয়ভাবে বদলে দেবে। তবে ইরান এবং হিজবুল্লাহর কৌশল হলো দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিমান হামলা কিংবা লেবাননে স্থল অভিযান চালিয়েও যুদ্ধ শেষ করতে না পারে। ইরান এবারের যুদ্ধে একটি নতুন কৌশলগত বাস্তবতা সামনে এনেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মধ্যে ছিল না। যুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চেয়ে স্পষ্টভাবে ইরানের সামরিক ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার দাবি করেছে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে। এই বাহিনী আর যুদ্ধ করতে সক্ষম নয়। অস্ত্র মজুদাগার ধ্বংসেরও দাবি করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধের 2 সপ্তাহ পরে ইরান প্রতিদিন মিসাইল ও আরব দেশগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ অস্ত্রের মজুদ নিয়ে ভিডিও প্রকাশ করছে। ইসরায়েলের হামলায় ইরান প্রথম দিকে কিছুটা অপ্রস্তুত থাকলেও কয়েকদিনের মধ্যে ঘুরে দাঁড়ায়। ইরানের সাধারণ মানুষ মার্কিন ইসরায়েল হামলার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। ফলে সরকার যুদ্ধের ব্যাপারে আরও অনড় অবস্থান গ্রহণ করে। প্রাথমিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইরান পুরো পরিকল্পনা ঢেলে সাজায়। যুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি করে। এই কৌশলের মধ্য দিয়ে দীর্ঘ যুদ্ধের ক্ষেত্র তৈরি করে। ইরানের মানুষ ঐক্যবদ্ধ থাকায় সরকারের জন্য তা আরও সহজ হয়। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম কয়েক মিনিটেই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেও ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব তার ছেলে মুজতবা খামেনির হাতে সরকারের লাগাম হস্তান্তরে সক্ষম হয়, যা ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মুখে বড় আকারের চপেটাঘাত। ইরানের রেভলিউশনারি গার্ডের উপর মুজতবা খামেনির বড় ধরনের প্রভাব আছে বলে মনে করা হয়। স্বাভাবিকভাবে তিনি সুপ্রিম লিডারের দায়িত্ব পাওয়ার পর ইরানি বাহিনীগুলো এখন আরও বেশি উজ্জীবিত এবং সংহত হয়েছে। এর ফলে ক্ষমতাকেন্দ্রিক যে কোনো বিভেদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। ইরানের হাতে এখনও বিপুল পরিমাণে মিসাইল এবং ড্রোন আছে। ইরানি কমান্ডাররা বলছেন এখনও তারা পুরনো মিসাইলগুলো ছুটছেন। নতুন প্রজন্মের মিসাইল পুরোপুরি ব্যবহার শুরু করেননি। এর প্রমাণ পাওয়া যায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে চলেছে। এর ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ জনজীবন স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হচ্ছে না, কিন্তু এরপরও যেসব খবর ও ভিডিও প্রকাশ্যে আসছে তাতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা যায়। শুধু ইসরায়েল নয়, আরব দেশগুলোর স্বাভাবিক কার্যক্রম এখন থমকে গেছে। বিশেষ করে আরব আমিরাত ও বাহরাইন কার্যত অচল হয়ে পড়েছে। এই 2 দেশের বিমান যোগাযোগ, জ্বালানি অবকাঠামো ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। ইরানের এসব হামলা যথেষ্ট পরিকল্পিত ও সমন্বিত, যার লক্ষ্য হচ্ছে ইসরায়েল ও তার আরব মিত্রদের অর্থনীতি এবং জনগণের মনোবলে আঘাত হানা, পাশাপাশি ইসরায়েলিদের প্রাণহানির মাধ্যমে ক্ষয়ক্ষতি বাড়ানো। এই যুদ্ধে ইরানের সবচেয়ে কৌশলগত সাফল্য হল হরমুজ প্রণালী বন্ধ করে এবং পারস্য উপসাগরের আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার মাধ্যমে বিশ্ব জ্বালানি বাজার অস্থির করে ফেলা। এই কৌশলের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেকটা বন্ধুহীন হয়ে পড়েছে, কারণ ইউরোপের দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ট্রাম্প ও নেতানিয়াহু। কিন্তু ইসরায়েলের জন্য এখনো বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তের উত্তরে একটি অস্থায়ী নিরাপত্তা জোনে বেশ কয়েকটি ব্রিগেড মোতায়েন করেছিল, কিন্তু হিজবুল্লাহ অব্যাহত আক্রমণের মুখে তারা কৌশল পরিবর্তন করে। এখন লেবাননের ভেতরে আরও গভীর স্থল অভিযানের লক্ষ্যে বড় বাহিনী পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান ভুল প্রমাণ করেছে হিজবুল্লাহ। ইতিমধ্যে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রমাণ করেছে তাদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে। হিজবুল্লাহ ভীতি থেকে ইসরায়েল পর্দার আড়ালে লেবানন সরকারের সাথে পরোক্ষ যোগাযোগ রাখছে যাতে একটি নতুন চুক্তি করা যায়। এর লক্ষ্য হবে হিজবুল্লাহকে সম্পূর্ণ সরিয়ে দেয়া। কিন্তু লেবানন সরকারের হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করার তেমন কোনো সক্ষমতা নেই। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস লেবানন সরকারকে হুমকি দিয়েছেন ইসরায়েল লেবাননের বেসামরিক অবকাঠামোগুলোতে আঘাত হানবে। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননের ভূখণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের শাস্তি দেবে। কিন্তু লেবাননের ভেতরে ঢোকার পর ইসরায়েলের সেনাদের কী ধরনের প্রতিরোধের মুখে পড়তে হবে তা এখন স্পষ্ট নয়। কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা বলে ইসরায়েলকে বেশ চড়া মূল্য দিতে হতে পারে। ইরান এবং হিজবুল্লাহর লক্ষ্য হচ্ছে দক্ষিণ সীমান্তে ইসরায়েলকে ব্যস্ত রাখা, একই সাথে দীর্ঘ যুদ্ধের মধ্যে টেনে আনা। ইতিমধ্যে হিজবুল্লাহ শুধু ইসরায়েলের ভেতরে রকেট হামলা করছে না, সীমান্তে অনেকটা মুখোমুখি অবস্থানে থেকে যুদ্ধ করছে। এখন যদি ইসরায়েলি সেনারা লেবাননের ভেতরে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এর আগে লেবাননে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে লেবাননের সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও হিজবুল্লাহর অবকাঠামো অটুট ছিল। এর মধ্যে একবার হিজবুল্লাহর কাছে পরাজিত হয়েছিল ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহু ইতিমধ্যে এই যুদ্ধের লক্ষ্য থেকে সরে এসেছেন। এখন তারা আর ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করছেন না। অনেক ইসরায়েলি সামরিক কর্মকর্তার ধারণা এই মুহূর্তে ইরানে কোনো বিপ্লব ঘটবে না। ইসরায়েল বুঝতে পারছে ইরানে হামলার মাধ্যমে আসলে তার অর্জনের কিছু নেই। এ কারণে সে লেবাননে যুদ্ধ আরও তীব্র করতে চান, কিন্তু সেখানে যে সাফল্য পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। নেতানিয়াহু হয়তো ট্রাম্পের সম্মতিতে লেবাননে আগুন জ্বালিয়ে রাখছেন, যা একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যাবে। যতক্ষণ না ইরানে কিছু অর্জন করা না যায় ততক্ষণ নেতানিয়াহু লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে চান। ইসরায়েলের কর্মকর্তারাও বলছেন ইরানের সাফল্য না পাওয়ার হতাশা নেতানিয়াহুকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি ভালোভাবেই জানেন পরিস্থিতি এখন আর সহজভাবে চলছে না। যুদ্ধ সামনে আরও তীব্র রূপ নেবে। ইসরায়েল নিজেই দুটি ফ্রন্টে একটি নতুন যুদ্ধের জালে আটকে গেছে। আলী খামেনিকে হত্যার পর নেতানিয়াহু উগ্র ইহুদিদের সামনে যে আস্থা অর্জন করেছিলেন তা এখন মিলিয়ে গেছে। ইসরায়েলিদের দিনের বেশি সময় থাকতে হচ্ছে ব্যাংকারে। সাইরেনের শব্দ আর বোমা আশ্রয় কেন্দ্রে দৌড়ানো এখন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এখন লেবাননের হুমকি ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়েছে। দীর্ঘ যুদ্ধের জেদ বজায় রাখার জন্য রিজার্ভ সংরক্ষিত এবং নিয়মিত বাহিনীর উপর এক বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছেন নেতানিয়াহু। হয়তো ইরানের পর লেবাননে পরাজয়ের মুখে পড়তে পারে ইসরায়েল। মুস্তফা খামেনি বর্তমানে ইরানের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্য রাজনীতির আড়ালে থেকেও ইরানের ক্ষমতার কেন্দ্রের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা, পারিবারিক পরিবেশ এবং ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রের কাছে পৌঁছানোর গল্প ইরানের আধুনিক রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে তার পিতা আলী খামেনি প্রায় 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় থাকায় মোস্তফা খামেনির শৈশব ও কৈশোর কেটেছে এমন এক পরিবেশে যেখানে ধর্মীয় নেতৃত্ব, বিপ্লবী রাজনীতি এবং রাষ্ট্রীয় ক্ষমতার বাস্তবতা খুব কাছ থেকে দেখার সুযোগ ছিল। ফলে তার জীবনকে শুধু একজন ব্যক্তির জীবনী হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যায় না, বরং এটি ইরানের রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ। মুস্তফা খামেনি 1969 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। শহরটি শিয়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে অবস্থিত ইমাম রেজার মাজার, যা ইরানের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। এই শহর দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, ধর্মতত্ত্ব এবং শিয়া ইসলামের গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত। মুস্তফার পরিবারও এই ধর্মীয় পরিবেশের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তার পিতা আলী খামেনি তখন একজন ধর্মীয় আলেম হিসেবে পরিচিত হলেও তিনি একই সঙ্গে শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। সেই সময় ইরান ছিল রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে
অগ্রসরমান একটি রাষ্ট্র। রাজতন্ত্রের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী পরিবর্তনের দাবি জানাচ্ছিল। মুস্তফার জন্মের এক দশকের মধ্যেই ইরানের ইতিহাসে ঘটে যায় একটি বিশাল পরিবর্তন। 1979 সালে সংগঠিত হয় ইরানের ইসলামী বিপ্লব, যা দেশটির রাজনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বদলে দেয়। বিপ্লবের নেতৃত্ব দেন শিয়া ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনি, যিনি দীর্ঘ নির্বাসন শেষে ইরানে ফিরে এসে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিপ্লবের পর ইরানের রাজনৈতিক কাঠামোতে ধর্মীয় নেতৃত্বকে কেন্দ্র করে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। এই পরিবর্তনের ফলে আলী খামেনির মতো বিপ্লবী নেতাদের প্রভাব দ্রুত বৃদ্ধি পায়। মোস্তফা তখন শিশু হলেও তার পরিবার এই ঐতিহাসিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছিল। বিপ্লবের পরবর্তী সময় ইরানের জন্য ছিল অত্যন্ত অস্থির। রাজনৈতিক পুনর্গঠন, ক্ষমতার নতুন ভারসাম্য এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশটি দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। এই সময়ে শুরু হয় দীর্ঘ ও বিধ্বংসী ইরান ইরাক যুদ্ধ, যা 1980 থেকে 1988 সাল পর্যন্ত স্থায়ী হয়। যুদ্ধটি শুধু সামরিক সংঘর্ষই ছিল না, এটি ইরানের সমাজ, অর্থনীতি এবং রাজনৈতিক চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে। সেই সময় বহু তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে অংশ নেয় এবং বিপ্লবী আদর্শকে রক্ষা করার আহ্বান জানানো হয়। মোস্তফা খামেনি তখন কৈশোরে ছিলেন এবং এই যুদ্ধের সময়কার সামাজিক পরিবেশ তার রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গির উপর প্রভাব ফেলেছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। মোস্তফা খামেনির শিক্ষা জীবন মূলত ধর্মীয় শিক্ষা কেন্দ্রকে কেন্দ্র করেই গড়ে ওঠে। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি শিয়া ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কোমে পড়াশোনা শুরু করেন। কোম শহরটি ইরানের ধর্মীয় ও বৌদ্ধিক জীবনের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অসংখ্য হাউজা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিয়া ফিক, ইসলামী দর্শন, ধর্মতত্ত্ব এবং ইতিহাস নিয়ে গভীর গবেষণা করা হয়। মোস্তফা খামেনি এই পরিবেশে দীর্ঘ সময় ধরে শিক্ষা গ্রহণ করেন। যদিও তিনি খুব বেশি প্রকাশ্য ধর্মীয় গ্রন্থ রচনা করেননি, তবুও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তাকে একজন দক্ষ ছাত্র হিসেবে বিবেচনা করা হতো। 1989 সালে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে, যখন ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেন। এরপর দেশটির নেতৃত্বের প্রশ্ন সামনে আসে। সেই সময় ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের আলোচনার মাধ্যমে আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। এই সিদ্ধান্ত ইরানের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় এনে দেয়। আলী খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর তার পরিবারও স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি অবস্থানে চলে আসে। মুস্তফা খামেনির বয়স তখন 20-র কোঠায়। এই সময় থেকেই তিনি ধীরে ধীরে ইরানের ক্ষমতার কাঠামোর অভ্যন্তরে সক্রিয় হতে শুরু করেন। যদিও তিনি কখনো নির্বাচনে অংশ নেননি বা কোনো সরকারি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেননি, তবুও তার নাম ধীরে ধীরে ইরানের ক্ষমতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে থাকে। বিশেষ করে তার পিতার কার্যালয় এবং রাজনৈতিক বৃত্তের ভেতরে তিনি গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং প্রভাব গড়ে তোলেন বলে বিশ্লেষকরা মনে করেন। এই প্রভাবের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস ছিল তার সম্পর্ক ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর সঙ্গে। IRGC ইরানের বিপ্লবের পর গড়ে ওঠা একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যা দেশের নিরাপত্তা, আঞ্চলিক কৌশল এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বিশ্লেষক মনে করেন মুস্তফা খামেনি IRGCর অনেক গুরুত্বপূর্ণ কমান্ডারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। 2009 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়। সেই নির্বাচনে মাহমুদ আহমেদিনেজাদের পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বিরোধীরা ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে এবং দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত 2009 ইরানিয়ান প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্রোটেস্ট নামে। বিরোধী গোষ্ঠীর অনেক নেতা দাবি করেন যে মোস্তফা খামেনি পর্দার আড়ালে থেকে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছিলেন। যদিও এই অভিযোগ কখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি, তবুও এটি আন্তর্জাতিক মহলে তার নামকে আলোচনায় নিয়ে আসে।
মুস্তফা খামেনির ব্যক্তিত্বের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার নীরবতা এবং প্রকাশ্য রাজনীতি থেকে দূরে থাকা। অনেক রাজনৈতিক বিশ্লেষক তাকে শ্যাডো ইনফ্লুয়েন্সার বা পর্দার আড়ালের প্রভাবশালী ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। তিনি খুব কমই প্রকাশ্যে বক্তৃতা দেন বা গণমাধ্যমে উপস্থিত হন। এর ফলে তার সম্পর্কে তথ্যও তুলনামূলকভাবে সীমিত। তবে যারা ইরানের রাজনৈতিক কাঠামো নিয়ে গবেষণা করেন তারা দীর্ঘদিন ধরে মনে করেন যে তিনি ক্ষমতার কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত 2 দশক ধরে ইরানের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি বড় প্রশ্ন ছিল আলী খামেনির পর কে সর্বোচ্চ নেতা হবেন। এই আলোচনায় বিভিন্ন ধর্মীয় নেতার নামের পাশাপাশি বারবার উঠে আসে মোস্তফা খামেনির নামও। কারণ তিনি শুধু সর্বোচ্চ নেতার পুত্রই নন, বরং দীর্ঘদিন ধরে ক্ষমতার কাঠামোর ভেতরে সক্রিয় একজন ব্যক্তি হিসেবে পরিচিত। তার ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক যোগাযোগ এবং আইআরজিসির সঙ্গে সম্পর্ক তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের প্রশ্ন নতুন করে সামনে আসে। আঞ্চলিক সংঘাত, আন্তর্জাতিক চাপ এবং সামরিক উত্তেজনার মধ্যে দেশটির রাজনৈতিক নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে ইরানের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরিষদে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা রাখে। পরিষদের সদস্যরা আলোচনা করে নতুন নেতৃত্ব নির্ধারণ করেন এবং রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন। মুস্তফা খামেনির নেতৃত্বের সম্ভাবনা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন যে তিনি কঠোরপন্থী রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করেন এবং তার নেতৃত্বে ইরান আরও দৃঢ়ভাবে পশ্চিমা শক্তির বিরোধিতা করতে পারে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন যে নতুন নেতৃত্বের সামনে বাস্তবতা বিবেচনা করে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হতে পারে। কারণ ইরান বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক সংঘাতের মতো বহু জটিল সমস্যার মুখোমুখি। মুস্তফা খামেনির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য বজায় রাখা। ইরানের রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন গোষ্ঠী রয়েছে, কঠোরপন্থী, মধ্যপন্থী এবং সংস্কারপন্থী। এই গোষ্ঠীগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা সবসময় একটি কঠিন কাজ। একই সঙ্গে তাকে দেশের অর্থনৈতিক পরিস্থিতিও মোকাবেলা করতে হবে, কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ ইরানের অর্থনীতিকে প্রভাবিত করেছে। আঞ্চলিক রাজনীতিতেও ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে দেশটি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত হয়েছে। এই পরিস্থিতিতে নতুন নেতৃত্বকে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং আঞ্চলিক কৌশলও নির্ধারণ করতে হবে। ইরানের মিত্র গোষ্ঠীগুলো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা তার জন্য একটি বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে মোস্তফা খামেনির জীবন কাহিনী ইরানের আধুনিক রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ধর্মীয় পরিবারে জন্ম, বিপ্লবের পরিবেশে বেড়ে ওঠা, দীর্ঘ ধর্মীয় শিক্ষা এবং ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রের কাছে পৌঁছানো, এই সব কিছু মিলিয়ে তার ব্যক্তিত্ব গড়ে উঠেছে। তিনি দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতি থেকে দূরে থাকলেও তার প্রভাব এবং সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা কখনো থেমে থাকেনি। এখন মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে তার নেতৃত্ব কিভাবে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেটি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।